অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্লাস 9 থেকে ব্যবসা করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কিসের ব্যবসা? কত টাকার সম্পত্তি রয়েছে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তবু তাকে সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারে না কেন? বিজেপির সঙ্গে কি তাহলে তার সেটিং রয়েছে? এমন অনেক রহস্যের উন্মোচন হবে আজ। শুরু করব লেখাপড়া দিয়ে, আর শেষে বলবো তার সম্পত্তির হিসাব। আর সেই সম্পত্তির হিসাবে আছে এক রোমাঞ্চকর রহস্য, আজ উন্মোচিত করব, সঙ্গে প্রমাণও দেখাবো। দেখুন আর শুনুন পিনাক কি বলছে। আমি আপনাদের বলেইছি 1, 2, 3, 4 করে আমি 12টি রহস্যের কথা বলবো, যে রহস্য দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। প্রথমেই তার ডিগ্রি নিয়ে একটা বিতর্কের কথা বলি। অভিষেক প্রথমে কলকাতার নব নালন্দা হাই স্কুলে লেখাপড়া করেন, এরপরে তিনি পড়েন এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলে। এইখানে পড়ার পর তিনি দিল্লিতে চলে যান বিবিএ এবং এমবিএ করতে। এই যে দুটো ডিগ্রি, এই ডিগ্রি দুটো নিয়েই অনেক রহস্য, সেই রহস্য আদালত অব্দি পৌঁছেছিল। বিষয়টা হচ্ছে হিউম্যান রিসোর্স এবং মার্কেটিং এর ডিগ্রি দিল্লির যে প্রতিষ্ঠান থেকে অভিষেক পান, সেই প্রতিষ্ঠানটাই বিতর্কিত। তিনি যখন পড়েছেন তখনই ওই প্রতিষ্ঠানটির কোনো ডিগ্রি দেওয়ার অধিকার ছিল না, অথচ সেই ডিগ্রি দুটি তিনি ব্যবহার করেন। 2014 সালের লোকসভা ভোটে মনোনয়ন পেশের সময় হলফনামায় তিনি লিখেছিলেন যে IIPM নামক বেসরকারি প্রতিষ্ঠান থেকে 2009 সালে তিনি MBA ডিগ্রি পেয়েছেন। এইবারে একটি মামলায় ওই প্রতিষ্ঠানটি দিল্লির হাইকোর্টে জানায় যে তারা এমন কোনো ডিগ্রি দেয় না। জনপ্রতিনিধিত্ব আইনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে এবং আদালত সমনও পাঠায় তাকে। এরপরে অবশ্য 2019 এবং 2024 লোকসভা নির্বাচনের সময় তিনি যে হলফনামা জমা দিয়েছেন, সেটা ঘেটে আমি যা দেখলাম তাতে তিনি সেখানে উল্লেখ করেছেন যে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত স্বীকৃতি অনুযায়ী বেলজিয়ামের একটি সংস্থা তাকে ডিগ্রি দিয়েছে। দিল্লির যে সংস্থার কথা তিনি উল্লেখ করেছিলেন প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর সময়, সেই সংস্থাটি ডিগ্রি দেয় না। এরপর 19 এবং 24 ভোটের সময় তিনি বললেন বেলজিয়ামের একটি সংস্থা তাকে ডিগ্রি দিয়েছে। রাজনীতিবিদের ডিগ্রি নিয়ে কিছু যায় আসে না, আমরা বরং তার রাজনীতির সূচনার কথাটা ভাবি। 1990 সালের 16ই আগস্ট হাজরায় আক্রান্ত হয়েছিলেন তখন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনকার মুখ্যমন্ত্রী। এই লালু আলম তার মাথায় মেরেছিল, মাথা ফেটে গিয়েছিল এবং তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। এর বছর দুয়েক আগেই 1987 সালের 7ই নভেম্বর জন্ম হয় অভিষেকের। তো মমতা যখন বাড়িতে এলেন হাসপাতাল থেকে, তখন অভিষেকের বয়স ওই বছর দুয়েকই হবেন, যেটা ওই মমতা বলেন আর কি, অভিষেকের পিসি যেটা বলেন, একবার শুনুন না পিসির সেই বাণী। অভিষেকের তখন 2 বছর বয়স, 1990 সাল। একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। তারপর থেকে কিন্তু তারা করেই এসছে। শুনলেন, এই পিসি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই দাবিটা করেন, সেই মঞ্চে তো অভিষেক ছিলেন। তার মুখটা না দেখার মতো সেই সময়, এবং এই ছোটবেলাকার একটা ছবিও সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাতে তুলে দিয়েছিলেন। অভিষেকের কিন্তু খাতায় কলমে যে রাজনীতিতে যোগদান, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্যে 2011 সালে ক্ষমতায় আসার পরে। তিনি বিরোধী দলের হয়ে রাজনীতি কখনো করেননি। 2011 সালে তৃণমূল ক্ষমতা এলো এবং 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার ডায়মন্ড হারবারের প্রার্থী হলেন এবং সাংসদ হলেন। তারপর তো পরপর 3বার সেখানে থেকে সাংসদ হয়েছিলেন। এবং ওর মা লতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন গৃহবধূ, এবং তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের রঙের দোকান আছে কালীঘাট যে রোড, সে কালীঘাট রোডে অভিষেক হার্ডওয়্যার, যেখান থেকে রাজ্যের যত নীল সাদা রং যে হয়েছিল, সেটা নাকি এই দোকান থেকেই কেনা হয়েছিল বলে অভিযোগ। মানে এটা একটা রহস্য যে আদৌ কি সেখান থেকে কেনা হয়েছিল। তবে এই অভিষেকের বাবা ও মা তারা ব্যবসায়ী এবং গৃহবধূ হলেও কয়েক বছর আগে জানা যায় যে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর আছেন এই দুজনেই। গোড়ার থেকেই তারা ডিরেক্টর এই সংস্থার। এবার অভিষেকের বাড়ি, অভিষেকের জানেন
নিজের কোনো বাড়ি নেই, পিসির বাড়িটাই তার ঠিকানা। মানে আমাদের মুখ্যমন্ত্রীর যে বাড়ি সেটাই তার একমাত্র ঠিকানা বলে অন্তত নির্বাচন কমিশনে জমা দেওয়া যে নথি তাতে সেটা পাওয়া যাচ্ছে। মানে জমি জায়গা দূরের কথা, অভিষেকের নিজের নামে বা তার স্ত্রী রুজিরা নারুলার নামে একটা ফ্ল্যাটও নেই, কোথাও কোথাও ফ্ল্যাট নেই। থাকলে তো উল্লেখ থাকা উচিত, সেই উল্লেখ কোথাও নেই। মানে ঠিকানা বলতে ওই পিসি মানে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু এই কমিশনে এটা জমা দেওয়া থাকলেও আমরা সবাই জানি ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে একটু দূরে আর একটা রাস্তা আছে কলকাতার, সেটা হচ্ছে হরিশ মুখার্জি রোড। সেখানে শান্তিনিকেতন নামে একটা বড় বাড়ি আছে, যেই বাড়ির সামনে সবসময় পুলিশ প্রহরা থাকে, যেই বাড়ির সামনে দিয়ে বিরোধীদের মিছিল নিয়ে যেতে গেলে আদালতের অনুমতি নিতে হয়, পুলিশ অনুমতি দেয় না, সেই বাড়িটার নিরাপত্তা এত বেশি। এই বাড়িটা তাহলে কার? এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? মানে তিনি কিন্তু ইলেকশন কমিশনে যে জমা দিয়েছেন তাতে কোথাও লেখেনি তার কোনো বাড়ি আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লেটার হেড আমার সংগ্রহে রয়েছে, সেখানে তার কলকাতার বাড়ি একদম রেসিডেন্স অফ কলকাতা এই হিসাবে তার যে ঠিকানা সেখানে দেওয়া রয়েছে 188 হরিশ মুখার্জি রোডের এই শান্তিনিকেতন। কলকাতায় সাংসদ অভিষেকের একটা দফতর আছে, এই দফতরটার ঠিকানা হচ্ছে 121 কালীঘাট রোডের মোক্সো ল্যান্ডমার্ক নামে যে বহুতল তার 4th তলায়। এটা কিন্তু লেটার হেডে আছে, কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া যে সম্পত্তির তালিকা তাতে এসবের উল্লেখ নেই। আর যেহেতু উল্লেখ নেই, এগুলো অভিষেকের থাকলেও তাকে তার সম্পত্তি বলে ধরা যাবে না, কারণ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অবশ্যই সত্য, নিশ্চয়ই সত্য। তবে রহস্য কিন্তু আছে। এই যে ক্যামাক স্ট্রিটের অফিস, শান্তিনিকেতনের বাড়ি, মালিক দল নাকি অন্য কারো নামে? দেখ, আরেকটা রহস্য তৃণমূলের ভেতরে আছে, সেটা হচ্ছে অভিষেক কথায় কথায় এত বিদেশ যান কেন? মানে অভিষেক কখন দেশে আর কখন বিদেশে এটা তার দলের মানে অনেক নেতাই জানতে পারেন না। মানে যারা দলের মুখপাত্র আছেন তারা ঠিক জানা নেই বলেন, অনেক সময় হয় এটা। মানে একটা অভিবাসন দপ্তর সূত্রে আমি একটা তালিকা পেয়েছি, এটা নিয়ে আমি আগেও একটা প্রতিবেদন করেছি, চাইলে আপনারা গোটাটা দেখে নিতে পারেন। সেখানে দেখা যাচ্ছে 2014 সালে উনি সাংসদ হলেন, তার পরের বছর ঠিক তার পরের বছর 2015 থেকে 2022 পর্যন্ত মোট 26 বার বিদেশে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদ একটা দলীয় কর্মসূচি করে যখন ফিরছিলেন তার গাড়ি দুর্ঘটনা হয় আমাদের সিঙ্গুরের কাছে, হুগলি সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটা দুধের গাড়ি দাঁড়িয়েছিল, তাতে ধাক্কা মারে অভিষেকের গাড়িটি, এটা দুমড়ে মুচড়ে যায়। অভিষেক এবং নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক সকলেই জখম হন। তখন অভিষেকের বাঁ চোখে একটা গুরুতর আঘাত লাগে, এই চিকিৎসার জন্য তাকে আমেরিকায় যেতে হয়, কারণ সেখানকার একটি হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। কিন্তু অভিবাসন দপ্তর সূত্রে আমি যে তালিকাটা পেয়েছি, যেটা আপনাদের দেখাচ্ছিও, তাতে দেখা যাচ্ছে শুধু চিকিৎসা নয়, তিনি বিদেশে বেড়াতেও গেছে। আপনারা একবার হিসেব করুন, 15 থেকে 22 মানে 7-8 বছর, এর মধ্যে তিনি 26 বার গেছেন। সেই তালিকায় দুবাই, থাইল্যান্ড, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, ব্যাংকক এসব ভ্রমণ অনেকবার করে আছে। একবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একটা ছবি আপনাদের দেখাবো। একবার আমেরিকায় চোখের চিকিৎসা করাতে গিয়েই তারপরে উনি একটা সেলফি তুলে পোস্ট করেছিলেন, সেই পোস্টটা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে একদম হই হই পড়ে গিয়েছিল। মানে যুবরাজকে চেনা যাচ্ছে না, বাংলার যুবরাজ যেন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ডে আউট করতে বেরিয়েছেন, একদম ক্লিন সেভড, পিঠে ব্যাগ, পোশাকও তেমন, সানগ্লাস, অপূর্ব ছবি। কিন্তু এই যে তার যাওয়া আসা, এই যাওয়া আসা সবসময় দল কেন জানতে পারে না, এটা নিয়ে রহস্য আছে। তৃণমূলের অনেকে বলেন তার পিসিও নাকি সবসময় জানতে পারেন না অভিষেক দেশে না বিদেশে। কিন্তু একটা প্রশ্ন, আমার 5 নম্বর রহস্য যেটা, ক্লাস 9 থেকে কি সত্যি ব্যবসা করতেন অভিষেক? এ নিয়েও আমি আগে একটি প্রতিবেদন করেছি, আপনারা দেখতে পারেন। তবে 2 বছর বয়স থেকে তিনি রাজনীতি করেছেন কিনা তার প্রমাণ থাকুক বা না থাকুক, 9 মানে 13-14 বছর বয়স থেকে তিনি যে
ব্যবসা করছেন তার প্রমাণ আমার হাতে আছে। এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা, এই কোম্পানির একটা ওয়েবসাইট ছিল, পরে তখন তো কেউ চিনতো না, পরে যখন বিতর্ক তৈরি হলো ওই ওয়েবসাইটটাকে সরিয়ে ফেলা হয়, ডিলিট করা হয়, কিন্তু সেটা করা হলেও কোথাও না কোথাও তো থেকে যায়। তো আমার কাছে সেই পাতাগুলোর না স্ক্রিনশট রয়েছে, সেখানে আপনাদের আমি দেখাচ্ছি যে তাতে আওয়ার লিডারশিপ বলে যে অংশটা রয়েছে সেখানে লেখা আছে ক্লাস 9-এ পড়ার সময় অভিষেক ব্যবসা শুরু করেছিলেন। সেখানে তার রাজনৈতিক পরিচয় দেওয়া আছে, মানে এই অভিষেকই যে সেই অভিষেক তার প্রমাণ আছে। ওখানে যে তখন টুইটার তার যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে ক্লিক করলে অভিষেকেরটাই খুলছে, এবং ওই সেখানে লেখা রয়েছে যে তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে তৃণমূল যুবা নামে একটি সংগঠন হয়েছিল তৈরি, সেটির প্রথম এবং শেষ সভাপতি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যুব সভাপতি হলেন এবং তৃণমূলের সেই সংগঠনটি উবে গেল। এই সংগঠনটির জন্ম মৃত্যু ইত্যাদি নিয়েও রহস্য আছে, সে নিয়ে একদিন পরে কথা বলা যাবে। আপাতত আমরা চলে যাই অভিষেকের 6 নম্বর রহস্যটি নিয়ে। সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চিটফান্ড খুলতে চেয়েছিলেন? আমি যে ওয়েবসাইটটার কথা বললাম সেখানে লেখা আছে লিপস অ্যান্ড বাউন্স কি কি নিয়ে তারা ব্যবসা করবে। সেই একটা ওভারভিউ বলে একটা অংশ আছে দেখছি, সেখানে রিয়েল এস্টেট থেকে কনসালটেন্সি, ইন্স্যুরেন্স সলিউশন থেকে ইন্ডাস্ট্রি এবং অনেক কিছু আছে। তার মধ্যে লেখা আছে মাইক্রো ফিন্যান্স। এই মাইক্রো ফিন্যান্সের কথাটাও কিন্তু উল্লেখ করা আছে। মনে রাখতে হবে মাইক্রো ফিন্যান্সকেই চিটফান্ড বলা হয়। সারদার সুদীপ্ত সেন বা রোজভ্যালির গৌতম কুন্ডু, তাদের যে চিটফান্ডের ব্যবসা ছিল তারাও সেটাকে মাইক্রো ফিন্যান্স বলতেন। অভিষেক কি সেই ব্যবসা শুরু করেছিলেন, নাকি শুরু করার কথা ভেবেছিলেন, শুরু করা হয়নি? এক গভীর রহস্য, কারণ এর না আর বিস্তারিত কিছু পাওয়া যায়নি এখন অবধি। জানি না সিবিআই ইডি তারা কোনো কিছু পেয়েছেন কিনা, তবে আমি খোঁজ করে পাইনি। এবার যেটা বলবো এই 7 নম্বর রহস্য, বুঝলেন? এই 7 নম্বর রহস্যটা হচ্ছে গোটা বাংলার প্রশ্ন, ধরতে গেলে আর পারিনি। মানে অভিষেককে নিয়েই বলা যায় তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ, বালি কয়লা টেট দুর্নীতি, মানে নিয়োগ সময় তিনি কোটি কোটি টাকা নিয়েছেন, অনেক অভিযোগ। মানে বহুবার কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি মানে ইডি সিবিআই তাকে ডেকে নিয়েছে, তলব করেছে, ঘন্টার পর ঘন্টা জেরা করেছে, মনে হয়েছে আজই বুঝি গ্রেপ্তার হয়ে গেল, এবার পুজোর পরে গ্রেপ্তার হবে, পুজোর পর মনে হয়েছে যে এই শীতটা গেলে, তারপরে মনে হচ্ছে গরমের ছুটির পর, তারপরে মনে হচ্ছে বাদল অধিবেশন শেষ হোক। অভিষেক গ্রেপ্তার দূরের কথা, তিনি নির্ভয়ে রাজনীতি করেন। কি সেই রহস্য! মানে মানে তার স্ত্রীকেও একবার বিমানবন্দরে আটক করা হয়েছিল, নাকি সোনা টোনা আছে ইত্যাদি নিয়েও মামলা চলছে, এগুলো নিয়ে বিতর্কিত বিষয়, খুব বেশি বলা যাবে। কিন্তু রহস্য, আসল রহস্যটা হচ্ছে তাকে ছোঁয়া যায় না। সুজয় কৃষ্ণ ভদ্র কি বলেছিলেন মনে আছে তো আপনাদের? আমার সাহেবকে ছোঁয়া যাবে না। শুনুন। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। এটা শেষ নয়, ইডির যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এই কুন্তল ঘোষ সংক্রান্ত যে প্রাথমিক নিয়োগের মামলা, তাতে একটা 73 মিনিটের একটা ভয়েস রেকর্ড পাওয়া যায়, কাকুর কণ্ঠস্বর, জানিয়ে প্রচুর রাজনীতি হয়েছে। এই 73 মিনিটের যে অডিও রেকর্ড, তাতে নাকি 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক শব্দটা আছে। সেখানে টাকা পয়সা লেনদেনের কথা হচ্ছে, এবং কাকুকে এটাও বলতে শোনা যাচ্ছে অভিষেক রাফলি 15 কোটিতেই খুশি। মানে এর পরেও কিন্তু অভিষেক জোর গলায় বলেন আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নিজের থেকে
শুনুন আপনারা। আমার বিরুদ্ধে যদি সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। তৃণমূল শুধু নয়, বিজেপির অনেক নেতার সঙ্গেও আমি কথা বলে দেখেছি, তারা বলেন অভিষেক সব আঁটঘাট বেঁধে কাজ করেছেন। তিনি নাকি এমন ভাবে মানে সবকিছু করেছেন যাতে অন্যদের নাম আসবে, সবাই তার নাম বলবে, সব দেখা যাবে, তবু তাকে নাকি ফাঁসানো যাবে না। মানে সেই কারণেই নাকি মানে গ্রেফতার করতে চেয়েও ইডি সিবিআই তারা এক পা এগোয়, আবার 2 পা পিছিয়ে আসে। আবার অনেকে বলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে নাকি সরাসরি অভিষেক বা পিসি ভাইপোর একটা সেটিং আছে। কিসের সেটিং, কার সাথে সেটিং, কেন সেটিং, এই ব্যাপারে না আমার অনেকে কিছু বুঝতে পারেন না। আবার অনেকে বলেন এই তো দেখা যাচ্ছে সেটিং আছে। এই বিষয়টা না সত্যি সবচেয়ে বড় রহস্য এই সময়ের। তবে তৃণমূলে কিন্তু আরেকটা রহস্য আছে অভিষেক সম্পর্কে। 8 নম্বর রহস্য হচ্ছে তিনি কখন কোথায়। মানে সামনে কারো সাহস নেই বলার, কিন্তু দলের অনেক নেতাই অভিষেককে আড়ালে ধূমকেতু বলে। মানে হঠাৎ তিনি আছেন, এই সমাজ মাধ্যমে লিখছেন, কিন্তু তিনি নেই। হঠাৎ করে দেখা গেল বেশ কিছুদিন তিনি গায়েব মূল রাজনীতি থেকে, আবার হঠাৎ করে একটা সভায় তার উদয় হলো। এই আর্যিকর কাণ্ডের সময় তিনি রাত দুপুরে টুইট করলেন, সবকিছু করলেন, তারপর আবার দীর্ঘদিন তিনি চুপ। এই যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই 26,000-এর চাকরি গেল, বেশ কিছুদিন তার কোনো কথা নেই, তিনি দেশে আছেন না বিদেশে আছেন কেউ জানে না। তারপর হঠাৎ করে তিনি উদয় হলেন। এই যে ব্যাপারটা না, এটা খুব রহস্যময়। এবং তৃণমূলের এক নেতা সেই গেছো দাদার উদাহরণ দিয়ে বলেন যে তিনি কোথায় কোথায় নেই সেটা আগে জানতে হবে, তারপরে হিসেব করে দেখতে হবে তিনি কোথায় কোথায় থাকতে পারেন, তারপরে দেখতে হবে তিনি এখন কোথায় আছেন। কিন্তু কোথায় আছেন সেটা ছুঁতে তৃণমূলের প্রথম সারির নেতারাও বেশিরভাগ জনেরই মানে ছোঁয়ার বাইরে। 9 নম্বর রহস্য, যে রহস্য নিয়ে মাঝে মাঝে এই সংবাদ মাধ্যমে একটা হইচই পড়ে যায়, পিসির সঙ্গে ভাইপোর সম্পর্ক রহস্য। এই যে সম্পর্কটা কখন ভালো, কখন মন্দ, কখন মাঝারি টের পাওয়া যায় না। অনেক নেতা হঠাৎ করে তিনি একটু অভিষেকপন্থী হলেন, তারপরে বুঝলেন না 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 ঠিক হচ্ছে না, তিনি মমতাপন্থী হন, আবার মমতাপন্থী থেকে অভিষেকপন্থী, কিছুদিন মধ্যপন্থী। আবার কেউ কেউ বলেন এই গোটা বিষয়টা পিসি ভাইপোর সম্পর্কটা অনেকটা ছলনা। এটা আমিও মনে করি যে বিরোধীদের একটু ঘোল খাইয়ে দিতে মাঝে মাঝে এই পিসি ভাইপোর মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি করা হয়। কিছুদিন মিডিয়া সেটা নিয়ে মেতে থাকে, তারপর একদিন জানা যায় ও মা আমি তো মিশে গেছে। এইবারে হলো তখন অনেক নেতা আটি হয়ে যান। কিন্তু সব সময় যে গোলমাল হয় না তা নয়। এই গত 1 জানুয়ারির কথা বলছি, 2025 সালের 1 জানুয়ারি তৃণমূলের ওটা নাকি প্রতিষ্ঠা দিবস। সেই দিন একটা ক্যালেন্ডার প্রতি বছরই বেরোয় ইদানিং। তো এবার যে ক্যালেন্ডারটা বেরোলো তাতে প্রথমে দেখা গেল পিসির থেকে ভাইপোর ছবিটা একটু বড়। পিসি রেখে কাঁই, গোটা ক্যালেন্ডার যত ছাপা হয়েছে গোটা রাজ্যে বিলি হয়ে গিয়েছিল, সব বাতিল। নতুন করে ক্যালেন্ডার দেখুন আপনারা, আগের ক্যালেন্ডার পরের ক্যালেন্ডার। পরেরটায় দুটো ছবির মধ্যে সমতা আনার চেষ্টা করা হয় এবং আনাও হয়, নাকি মমতারটা একটু বড় আছে। যাই হোক, যে গোলমাল একটা তৈরি হয় মাঝে মধ্যে, সেটা আবার সত্য। এইটা অন্ততপক্ষে সত্যির গোলমাল ছিল। রহস্য নাম্বার 10, ডায়মন্ড হারবার মডেল। পশ্চিমবঙ্গে একটা সরকার চলে, পিসির সরকার। সেই পিসির সরকারকে চ্যালেঞ্জ করে ভাইপোর ডায়মন্ড হারবার মডেল। রাজ্যে 42টা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার একটি, সেই একটি লোকসভা আসন, সেখান থেকে সরাসরি রাজ্যকে চ্যালেঞ্জ করা হয়। এই রাজ্য সরকারের একটা বার্ধক্য ভাতার প্রকল্প আছে, সেই প্রকল্পে প্রবীণরা মাসে মাসে টাকা পান, কিন্তু রাজ্যের এই যে বার্ধক্য ভাতা প্রকল্পে তার লোকসভা এলাকার অনেকেই নাকি বঞ্চিত হচ্ছেন। এই করে তিনি একবার আলাদা করে একটি বার্ধক্য ভাতা প্রকল্প চালু করে দেন। আমার সেই সময় জাগো বাংলায় এবার সেটা লেখা হয় যে সম্প্রতি ৭৬,১২০ জন বয়স্ক নাগরিককে চিহ্নিত করে তাদের হাতে বার্ধক্য ভাতা তুলে দেওয়া শুরু হয়েছে সাংসদের
একান্ত উদ্যোগে মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা। খুব ভালো। তো রাজ্যের বাকি 41টা যে লোকসভা আসন এলাকা, সেখানকার বাসিন্দারা, সেখানকার প্রবীণরা কি অন্যায় করেছেন বলুন তো? এই যে এটা একটা রহস্য। রাজ্যের মধ্যেই আর একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। এবং আমার বক্তব্য হচ্ছে, এই যে 76,120 জনকে প্রতি মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা দিতে কত কোটি টাকা দরকার? এই টাকার উৎস কি? একবার অভিষেক জানিয়েছিলেন একটা অনুষ্ঠানে যে এটা আমার একার প্রচেষ্টা নয়, সবাই মিলে টাকা দিচ্ছে। কারা এই সবাইরা? তৃণমূল কর্মী, তৃণমূল নেতা। কেন দিচ্ছেন তারা? কোন স্বার্থে? যারা কাটমানি ছাড়া কথা বলে না, তারা কেন টাকা দিচ্ছে প্রবীণদের জন্য? শুধু এইটা নয়, এরপরে একটা ভাইপোর একটা প্রকল্প আছে, সেবাশ্রয় প্রকল্প। এই সেবাশ্রয় প্রকল্পটাও রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তাকে চ্যালেঞ্জ করা। তিনি এরকম বলেছেন, মানে অভিষেক বলেছেন যে রাজ্যে হয়তো প্রতি ব্লকে একটা হাসপাতাল, আর আমি বুথ স্তরে পৌঁছে দিচ্ছি স্বাস্থ্য পরিষেবা। ভালো কাজ হচ্ছে তো। সেটাও একটা 42টার মধ্যে একটি মাত্র লোকসভা আসনে এটা হতে দেয় রাজ্য প্রশাসন। ভাবুন তো, বিজেপির জেতা কোনো লোকসভা আসনে, যে কোনো বিরোধী দলের জেতা একটা লোকসভা আসনে সেখানকার সাংসদ যদি এই ধরনের একটা কর্মসূচি শুরু করেন, তার উদ্যোগে, তার প্রচুর টাকা আছে, তাই জন্য তিনি একটা সমান্তরাল স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেন, প্রশাসন মেনে নেবে? তো হাইকোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন আনতে হতে পারে। 2025 সালের 20 মার্চ আনন্দবাজার.com লিখছে, সেবাশ্রয় থেকে 12 লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুর রোগ থেকে শুরু করে হৃদযন্ত্রের অস্ত্রোপচার, সমস্ত রকম রোগের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন সাংসদ অভিষেক। দূর দূরান্ত থেকে সেবাশ্রয়ে এসেছেন মানুষ, এমনকি ভিন রাজ্য থেকেও কেউ কেউ এসেছেন। ভাবা যায়, ডায়মন্ড হারবার মডেল এমন একটা মডেল, যে মডেলের আকর্ষণে ভিন রাজ্য থেকে মানুষ ছুটে আসছে স্বাস্থ্য পরিষেবা নিতে। পশ্চিমবঙ্গে নয়, তারা ডায়মন্ড হারবারে আসছেন। পিসির কাছে এটা অপমানজনক নয়? অবশ্য কিন্তু পিসি কখনো প্রতিবাদ করেননি। আর একটা খবরে ওই আনন্দবাজার.com লিখছে, শিশু, প্রৌঢ়, বৃদ্ধ সব বয়সের 50 জনকে শ্রবণ যন্ত্র দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি সেবাশ্রয়ের পক্ষ থেকে। একটি বিদেশি শ্রবণ যন্ত্র প্রস্তুতকারক সংস্থার থেকে সেগুলি এনে বিতরণ করা হবে ওই 50 জনকে। মানে এটাই কর্মসূচির মাঝখানে খবরটা বেরিয়েছিল। অভিষেকের দপ্তরের তরফে জানানো হয়েছে পুরো খরচ বহন করবে টিম সেবাশ্রয়। টিম সেবাশ্রয়টা কারা, কাদের টাকা? ভাবতে পারছেন? একটি 50 জনকে দেওয়া হবে। পরে বলা হচ্ছে বিদেশি এই একটি শ্রবণ যন্ত্রের দাম গড়ে 5 লক্ষ টাকার বেশি। তাহলে 50টির 5 লক্ষ টাকা করে কত দাম হয়? সূত্রের খবর, কয়েকটি যন্ত্র আরো দামি, তাই খরচ আরো কিছুটা বেশি হবে। টিম সেবাশ্রয় কোথা থেকে আসছে এই টাকাগুলো? জেলা প্রশাসন জানে, দক্ষিণ 24 পরগনা, তারা মুখ খুলতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, প্রশাসন, পুলিশ জানে এত টাকা, কোটি কোটি টাকা রাজ্যের একটি লোকসভা আসনে। রহস্য নয় বলুন তো? এই রহস্যের কোনো কুল কিনারা পাবেন না। আমি বলবো তার সম্পত্তির রহস্যের কথা বলবো, তার আগে এটা একবার ভাবুন তো। মানে পিসির কাছে চ্যালেঞ্জ। শুধু তিনি বলেছেন অভিষেক এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে, শুধু কথাই নয়, কাজ দিয়ে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এমন কাজ যা মানুষের জীবন বদলে দিতে পারে। খুব ভালো কাজ করছেন তিনি, মানুষের জীবন বদলে দিচ্ছেন। কিন্তু চ্যালেঞ্জটা তিনি কাকে করলেন যে কাজ দিয়ে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হয়? রাজ্যের প্রশাসনিক প্রধান তো তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, 3 বার জিতেছেন। আমার জন্ম কালীঘাট, দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ করব, যেদিনকে মারা যাব, মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়। এবার বলি 11 নম্বর, অভিষেকের পোশাক রহস্য। ইডি বা সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাওয়ার সময় দেখা গেছে অভিষেক সাধারণত সাদা বা কালো পোশাক পরেন। এটা দেখা যায়। একবার মানে অনেকে বলেন যে এটা কি সৌভাগ্যের জন্য কিছু, একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছেন না না, ওরকম কোনো ব্যাপার নয়,
আমি বরং আমি রং পড়ি না, তখন তিনি কালোই পড়তেন, রোজ কালো রোজ কালো। সাদা অথবা কালো পড়তে ভালো লাগে। এর পরের দিন যখন আবার এরকম তলবে এলেন, তখন তিনি আগের বার বলে গিয়েছিলেন ঠিক আছে আপনারা যখন বলছেন পরের দিন আমি ওরা ডাকলে আমি অন্য রঙের পোশাক পরে আসবো। সেদিনকে তাকে একটা সাদা শার্টে দেখা গিয়েছিল। এই যে অভিষেক সাদা বা কালোর বাইরে যান না, এটা নিয়ে তৃণমূলের মধ্যে না অনেক আলোচনা আছে। একদল বলেন যে ভোটকুশলী প্রশান্ত কিশোর তিনি নাকি এই পরামর্শটা অভিষেককে দিয়েছিলেন যে ডেনিম ব্লু জিন্সের সাথে সাদা অথবা কালো এটা একটা পার্সোনালিটি তৈরি করবে, বাকিদের থেকে একটা দূরত্ব তৈরি করে। সেটা তিনি করেন। আবার কেউ কেউ বলেন কোন একজন জ্যোতিষীর পরামর্শে তার এই পোশাক এরকম, মানে একদম, যদিও বিদেশে তাকে অন্য পোশাকে দেখা গেছে। এবার অভিষেকের সম্পত্তি, যেটা নিয়ে সকলের, আপনারা যদি এই 2014, 19 এবং 24 তিনটি বছরের অভিষেকের যে হলফনামা লোকসভা নির্বাচনের আগে তিনি কমিশনকে জমা দিয়েছেন সেগুলো দেখেন, দেখলে আপনাদের মনে হবে বেশ গরিব মুখ্যমন্ত্রীর ভাইপো। ব্যাংকে কিছু টাকা আছে, 2024 সালের 10 মে তিনি শেষবার হিসেব দিয়েছেন, তখনও পর্যন্ত 2,33,00,000 মতো এই অস্থাবর সম্পত্তি, মানে টাকা পয়সা তার আছে। একার নয়, স্বামী স্ত্রীর যৌথ এই 2,33,00,000। কিন্তু তিনি অনেকটা গরিব, কারণ আগেই বলেছি তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, জমি জিরেত নেই, এমনকি তার কোনো ওই যেটাকে বলে না কমার্শিয়াল বিল্ডিং সেরকম কিছু নেই। লেখা আছে পুরো স্থাবর সম্পত্তির যে একটা কলাম থাকে, যখন নির্বাচনে দাঁড়াতে হয় তখন লিখতে হয়, সেখানটা পুরো নীল। আর অস্থাবরে আমি শুনেছি উনি যে গাড়িটা চড়ে ঘুরে বেড়ান, দুটি গাড়ি আছে, একটার দাম 50 লাখ টাকার মতো আর একটা 35 লাখ টাকার বেশি। কিন্তু আপনি যদি এই 3 বছরের হলফনামা দেখেন, তাতে দেখবেন তার একটা গাড়িও নেই, তার স্ত্রীর নামেও কোনো গাড়ি নেই। আপনারাও দেখেছেন তিনি খুব দামি গাড়ি করে নাকি ঘুরে বেড়ান, আমি অত ইয়ে করি। তাদের বাড়িতে যে সোনার রূপো আছে তার স্ত্রীর সন্তানদের মিলিয়ে সেটাও ওই 52 লাখ টাকার মতো। হিসেবটা একটু একটু বদলে যেতে পারে, কারণ শেষ হিসেব পাওয়া গেছে 2024 সালের 10ই মে, কারণ ওই সময়। তো এই যে টাকা বা সম্পত্তি বাড়বেই বা কি করে বলুন তো? স্ত্রী ও রুজিরার কোনো রোজগার নেই, তিনি ওই বিভিন্ন বন্ডের সুদ ইত্যাদি। আর অভিষেকও সাংসদ হিসেবে যে বেতনটা পান ওটা ওই সব মিলিয়ে ভাতা টাতা ধরে মাসে 1.5 লাখ টাকার মতো। তাতে ওই 2,33,00,000 টাকা ব্যাংকে আছে, কিন্তু বাড়ি গাড়ি কিছুই নেই তার। এর আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রহস্য নিয়ে কথা বলেছি, আপনাদের শুনিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। এবার এই ভাইপোর 12টি রহস্য আজকে জানালাম, দেখালাম। কেমন লাগলো জানি, আমাকে মতামত দেবেন, লিখবেন আপনার মনের কথা। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, আর খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।